আজকের গল্প পারমিতা। রান্নাঘর থেকে পোড়া ভাতের একটা কটু গন্ধ আসছে। পারমিতা ওভেনের সামনে দাঁড়িয়েছিল ঠিকই, কিন্তু তার মনটা পড়েছিল ড্রয়িং রুমের সেই সোফাটায়, যেখানে অরূপ বসে ফোন ঘাঁটছে। গত 1 ঘন্টা ধরে অরূপ কারোর সাথে নিচু স্বরে হাসাহাসি করে কথা বলছে। পারমিতা জানে ওটা কে। দিশা, অরূপের অফিসের নতুন জয়েন করা কলিগ, যার কথা বলতে গেলে অরূপের চোখে ইদানিং এক অদ্ভুত ঝিলিক দেখা যায়। ভাতটা বোধহয় পুড়ে গেল পারমিতা, গন্ধে টেকা যাচ্ছে না। অরূপের বিরক্ত গলা ভেসে এলো। পারমিতা সম্বিত ফিরে পেয়ে তড়িঘড়ি করে গ্যাসটা বন্ধ করলো। কড়াইতে ছ্যাঁক করে জল দেওয়ার শব্দটা যেন তার নিজের বুকের ভেতরের যন্ত্রণার প্রতিধ্বনি। সে ডাইনিং টেবিলে খাবার সাজিয়ে ডাকলো, এসো, গরম থাকতে থাকতেই খেয়ে নাও। অরূপ টেবিলের সামনে এসে বসলো ঠিকই, কিন্তু তার চোখ তখনও ফোনের স্ক্রিনে। আজকের ডালটা বড্ড পাতলা হয়েছে। দিশা বলছিল ওর মা নাকি খুব ভালো ঘন ডাল রাঁধেন, একদিন আমাদের ইনভাইট করবে বলছিল। পারমিতার হাতের গ্লাসটা কেঁপে উঠল। সে শান্ত গলায় বলল, দিশার মা ভালো রাঁধেন, সেটা দিশার মুখে শোনা স্বাভাবিক, কিন্তু আমাদের এই 7 বছরের সংসারে তুমি কখনো আমার কোনো রান্না ভালো হলেও প্রশংসা করনি। আর কোনোদিন 1 কাপ চাও নিজের হাতে করে আমায় খাইয়েছ? সব সময় তুলনা করো কেন? অরূপ হঠাৎ ভাতের থালাটা সরিয়ে দিল। সারাদিন খিটখিট আর আদিক্ষেতা, ওই জন্যই তোমার সাথে কথা বলতে ইচ্ছা করে না। দিশার সাথে কথা বললে অন্তত মনটা ফ্রেশ থাকে। তোমার মতো এই পুরনো ঘ্যানঘ্যানে সাংসারিক প্যাচ ওর মধ্যে নেই। অরূপ গটগট করে ঘর থেকে বেরিয়ে গেল। পারমিতা একা টেবিলে বসে রইল। সামনে সাজানো 2 থালা ভাত, 1 ঘর, 1 পর্দা, এই ধুলো জমা আসবাবপত্র সবই পারমিতার হাতের ছোঁয়ায় বেঁচে আছে। অথচ আজ সে নিজের ঘরেই একটা উটকো মানুষ। পরদিন দুপুরে কলিং বেল বাজল। দরজা খুলতেই পারমিতা দেখল রেহানকে। রেহান পারমিতার ছোটবেলার বন্ধু, কাছেই থাকে। রেহান একটু অগোছালো, ছন্নছাড়া টাইপের ছেলে। হাতে 1 ঠোঙা গরম সিঙাড়া আর একটা নতুন কবিতার বই। পারমিতার ফোলা চোখ দেখে রেহান থমকে গেল। সে ভেতরে ঢুকে সোফায় বসল না, সরাসরি রান্নাঘরে গিয়ে পারমিতার মুখোমুখি দাঁড়ালো। আবার ঝগড়া? পারো, তুই কি বুঝতে পারছিস না যে তুই একটা দেওয়ালের সাথে কথা বলছিস? যে তোকে দেখতে চায় না, তার সামনে তুই নিজেকে বিলিয়ে দিচ্ছিস কেন? পারমিতা আঁচলে চোখ মুছল। সংসার রেহান, এত সহজে ছাড়া যায় না। রেহান কড়া গলায় বলল, যেখানে সম্মান নেই সেটা সংসার নয়, সেটা কারাগার। অরূপ আর দিশার আদিক্ষেতা পুরো কলোনি জানে, শুধু তুই জেনেও না জানার ভান করছিস। কাল আমি তোকে একটা লাইব্রেরিতে চাকরির কথা বলেছিলাম, যাবি? পারমিতা কিছুক্ষণ চুপ করে থেকে জানালার বাইরে তাকালো। রোদে দেওয়া কাপড়গুলো হাওয়ায় উড়ছে। সে বুঝতে পারল, সে যদি আজ নিজের পায়ের তলার মাটি শক্ত না করে, তবে একদিন সে ধুলোর মতোই উড়ে যাবে। মাসখানেক পর অরূপ একদিন হুট করে দিশাকে বাড়িতে নিয়ে এলো ডিনারের জন্য। পারমিতাকে আগে থেকে কিছু বলেনি। দিশা অত্যন্ত আধুনিকা, পরনে ছোট পোশাক আর মুখে এক চিলতে বাঁকা হাসি। টেবিলে বসে দিশা পারমিতার রান্না করা মাংসের বাটিটা নেড়েচেড়ে বলল, উফ অরূপ, তোমার ওয়াইফ তো দেখি এখনো 90s-এ পড়ে আছেন। এত রিচ খাবার তুমি হজম করো কি করে? আমি তো জাস্ট স্যালাড খাই। অরূপ হো হো করে হেসে উঠল। আরে ও তো আর কিছু জানে না, ঘরকন্না ছাড়া ওর মাথায় আর কিছু ঢোকে না।
পারমিতা তখন জল দিচ্ছিল। সে গ্লাসটা টেবিলের ওপর সজোরে রাখলো। রান্নাটা যদি 90s হয় দিশা, তবে এই বাড়িটা কেন এই 20 শতাব্দীতে দাঁড়িয়ে আছে বলতে পারো? অরূপের ডায়েরি থেকে শুরু করে মোজা সব আমি গুছিয়ে দিই বলেই ও অফিসে গিয়ে বড় বড় লেকচার দিতে পারে। অরূপ রেগে গিয়ে বলল, পারমিতা, গেস্টের সামনে সিন ক্রিয়েট করো না। তোমার হীনমন্যতা ঢাকতে দিশাকে অপমান করো না। পারমিতা আর কিছু বলল না। সে সোজা বেডরুমে গিয়ে আলমারি থেকে নিজের একটা ছোট্ট ব্যাগ বের করলো। অরূপ ভেবেছিল সে হয়তো অভিমানে পাশের ঘরে গিয়ে কাঁদবে, কিন্তু পারমিতা যখন ব্যাগ হাতে লিভিং রুমে এসে দাঁড়ালো, অরূপ আর দিশা দুজনেই থমকে গেল। আমি চললাম অরূপ, এই ঘরটা এখন তোমার আর দিশার স্যালাড খাওয়ার জায়গা হোক। আমি আমার নিজের জগৎটা খুঁজতে বেরোলাম। অরূপ একটু স্তম্ভিত হলো, কিন্তু মনে মনে বেশ খুশি হলো। পারমিতা চলে যাওয়ার কিছুদিন পর থেকে দিশা তার সাথে থাকতে শুরু করলো। অরূপ প্রথমে খুব খুশি হয়েছিল, কিন্তু কয়েক সপ্তাহের মধ্যেই সে টের পেল ঘর আসলে কি। চারিদিকে অগোছালো, সব তাকে নিজেই গোছাতে হয়। দিশা ঘর গুছিয়ে রাখা তো দূরের কথা, নিজের কফির কাপটাও ঠিকমতো ধুয়ে রাখে না। অফিসের কাজে অরূপের মন বসল না, কারণ তার পেছনের সেই ব্যাকবোন অর্থাৎ পারমিতা এখন নেই। এরই মধ্যে অরূপের ব্যবসায় বড় ধস নামল। অফিসের এক বড় ফান্ড তছরূপের দায়ে সে ফেঁসে গেল। দিশা যখন দেখল অরূপের চাকরি আর প্রতিপত্তি দুটোই যাচ্ছে, সে একদিন নিঃশব্দে ব্যাগ গুছিয়ে অন্য এক উচ্চপদস্থ বসের সাথে মুম্বাই পাড়ি দিল। যখন অরূপ একদম একা, ঠিক সেই রাতেই সে এক মাইল্ড স্ট্রোকের শিকার হলো। একা ঘরে পড়ে রইল সারা রাত। সকালে কাজের মাসি এসে উদ্ধার করলো তাকে। হাসপাতালে যখন অরূপের জ্ঞান ফিরল, সে দেখল তার এক পাশ অবশ। অরূপের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। এই নিঃসঙ্গতায় কার কথা মনে পড়বে? ঠিক তখনই দেখল সাদা সালোয়ার কামিজ পরা এক নারী ভেতরে ঢুকছে, হাতে কিছু ফাইল। পারমিতা। অরূপ কাঁপা কাঁপা গলায় বলল, পারমিতা, তুমি এসেছো? আমায় ফিরিয়ে নিয়ে চলো, আমি খুব ভুল করেছি। পারমিতা অরূপের কপালে একবার হাত রাখল, কিন্তু তাতে কোনো প্রেমের উত্তাপ ছিল না। সে শান্ত গলায় বলল, আমি এখানে তোমার স্ত্রী হিসাবে আসিনি অরূপ। আমি এখন যে এনজিওতে কাজ করি, সেখান থেকে অসুস্থ মানুষদের সাহায্য করা হয়। আমি তোমার চিকিৎসার সব ব্যবস্থা করে দিয়েছি। কিন্তু ওই বাড়িতে ফেরার কথা বলছো? ওই বাড়িটাতে আমি আর কখনো ফিরে যাব না। অরূপ কোনো কথা বলতে পারল না, কারণ তার আর কিছু বলার মুখ নেই। পারমিতা দরজার দিকে এগোতে এগোতে বলল, আমার জীবনে আমি এখন অনেক বড় একটা আকাশের নিচে দাঁড়িয়ে আছি অরূপ। সেখানে আর তোমার কোনো ছায়া নেই। বাইরে রেহান জিপ নিয়ে অপেক্ষা করছিল। পারমিতা জিপে উঠে বসল। সে আজ স্বাধীন। তার জীবনের গল্পের নাম পারমিতা সার্থক হলো, কারণ সে আজ শুধু কারণ মিতা নয়, সে নিজেই নিজের ধ্রুবতারা।